আমি নবাবগঞ্জ থেকে চলে আসলাম এই ভাইয়ের অটোতে করে বাসপাল। তো আমি আসতে ঠিক এই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার এদিক দিয়েও কিন্তু আছে। আর আমি যে মইনঘাট যাবো এখন, তো মইনঘাটটা কিন্তু এই বাম দিক দিয়ে আমরা যাবো। এই যে আমি দেখাতে পারি, এই বাম দিক দিয়ে আমরা ঢুকবো। তো এখানে হচ্ছে লঞ্চ স্টপ। তো এই লঞ্চ কোন কোন গন্তব্যে যায়, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? মইনুট থেকে গোপালপুর। এর বেশি আর যায় না, এটা কি নদীর ওপার? নদীর ওপর। তো ভাই এখানে কিন্তু খুব চিল মোডে আছে দেখা যায়। কি না, কি না, কি নাম? মোহাম্মদ হাসান ইসলাম। আচ্ছা, মোহাম্মদ হাবিব ইসলাম। আর বাতাস আছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। তো আমরা একটু পরেই রওনা দিয়ে চলে যাব ঠিক নদীর ওপার। তো দর্শক শ্রোতা, এই যে গোপালপুর লঞ্চ ঘাট থেকে আপনি গোপালপুর বাজার যদি যেতে চান, তাহলে এই যে আপনি অটো গাড়িগুলো আছে এখানে করে কিন্তু আপনাকে যেতে হবে। তো দর্শক শ্রোতা, আমি নবাবগঞ্জ থেকে চলে আসলাম এই ভাইয়ের অটোতে করে। তো যারা ফ্যামিলি ট্যুরে আসবেন, বিশেষ করে নবাবগঞ্জের বিভিন্ন জায়গা দেখতে, তো ওনারা কিন্তু এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। ওনার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভাইয়ের নাম হচ্ছে, বলেন তো নামটা। ইয়াসিন বাবু। ইয়াসিন বাবু। হ্যাঁ, তো ইয়াসিন বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। আর উনি কিন্তু এই নবাবগঞ্জে স্থানীয় লোক এবং সব চেনেন, সব জায়গা। অতএব আপনাদের ঘুরতে কিন্তু কোনো সমস্যা হবে না, তাই তো? তাহলে আপনি ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই হচ্ছে বাঁশখালী বা বাঁশতলা বলে, সরি, এটা হচ্ছে বাঁশতলা। তো আমি চলে আসলাম সেই বাঁশতলা, এই যে দেখতে পাচ্ছেন, এই তো বাঁশতলা। তো আমি আসতে ঠিক এই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার এদিক দিয়েও কিন্তু আছে। আর আমি যে মইনঘাট যাবো এখন, তো মইনঘাটটা কিন্তু এই বাম দিক দিয়ে আমরা যাবো। এই যে আমি দেখাতে পারি, এই বাম দিক দিয়ে আমরা ঢুকবো। এদিক দিয়েও কিন্তু একটা রাস্তা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তা। মানে এটা হচ্ছে ঠিক আমি যে জায়গাটাতে আছে, এই জায়গাটা কিন্তু তিন রাস্তার একটা মাথা, এটাকে বাঁশতলা বলে। এখান থেকে কিন্তু আপনারা এই যে গাড়িতে করে চলে যেতে পারবেন মইনঘাট। তো আমি এখন যাচ্ছি, আর ওখানে যে কি দেখায় দেখবো এবং দেখাবো, আপনারা দেখবেন। তো আমি মইনঘাট যে আপনাদের ওখানে বিস্তারিত সবকিছু জানাবো। আর কত খরচ হলো এখানে আসতে, সেটা কিন্তু আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো। তো সাথে থাকুন সবাই। কার্তিকপুর বাজার চৌমাথা থেকে আমি একটি বাসে করে রওনা করলাম মইনঘাটের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিখ্যাত মিষ্টি রঞ্জিত মিষ্টান্ন ভাণ্ডার, সেটাকে পিছনে ফেলে আমরা আস্তে আস্তে সামনের দিকে চললাম। অনেকগুলো দোকান বাম পাশে কার্তিকপুর বাজারের আস্তে আস্তে আমাদের পিছনে পড়ে গেল। এরপর আমরা রওনা করলাম মইনঘাটের দিকে। চলতে চলতে আমরা বাম পাশে দেখলাম সরিষা ক্ষেত, চমৎকার নয়ন জোড়ানো দৃশ্য। আঁকাবাঁকা পথগুলো যেন আমাদের সামনে হাতছানি দিচ্ছে। এরপরে আমাদের সামনে চোখে পড়ল একটি ব্রিজ, কালভার্ট। সে কালভার্টটি পার হলাম। পার হওয়ার পরেই আমাদের একটি বাজার, সেই আগের দিনের বাজার, টিনের ঘর। সে বাজারগুলো আস্তে আস্তে আমাদের পেছনে পড়ে গেল, বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমরা আর একটু সামনে গেলাম, তো একটি দৃশ্য দেখলাম যেখানে মাটি ভরাটের কাজ চলছে। অর্থাৎ মইনঘাটে যদি আপনারা আসেন তাহলে এই দৃশ্যটি দেখবেন। হয়তো আগামী কোনো একদিন এখানে বড় বড় বিল্ডিং উঠবে, এখানে হয়তো রিসোর্ট হবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। তো এভাবে আমরা সামনের দিকে চলেছি, আমাদের বাসটি সামনের দিকে যাচ্ছে। এরপর আমাদের সেই দৃশ্যটি আবারও দৃশ্যমান হলো। বিশাল একটি এলাকা, এখানে কিন্তু মাটি ভরাটের কাজ চলছে। তো এই সকল দৃশ্য দেখতে দেখতে আমাদের বাসটি কিন্তু আস্তে আস্তে মইনঘাটের দিকে এগিয়ে চললো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মইনঘাট, আজকের আমাদের সেই গন্তব্য। তো দর্শক শ্রোতা, আমরা কিন্তু ইতিমধ্যেই মইনঘাটে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই যে বাসগুলো দেখছেন দাঁড়িয়ে আছে, আমরা এখন বাস থেকে নামবো, তো সাথে থাকুন। আমরা নবাবগঞ্জ থেকে রওনা হয়ে দেখালাম আপনাদের সেই গাড়িতে করে। ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি সেই বিখ্যাত মইনঘাট, মিনি কক্সবাজার খ্যাত। তো আমি একটু দেখাই এখানে ভিউটা। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আপনার পদ্মা নদী। আচ্ছা, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু অনেক গাড়ি আছে, বিশেষ করে অটো গাড়ি, আপনারা অটোতে করে আসতে পারবেন। তো আমি আজকে অটোতেও আসলাম, আবার গাড়িতেও আসলাম, আর দেখালাম পথে। আর কত কি খরচ হবে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো পথে পথে সবার সাথে, চ্যানেলের সাথে যারা আছেন, মইনঘাট থেকে যারা দেখছেন সবাইকে হাই।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন অনেক ধন্যবাদ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ভিউ। এই যে আমি একটু চারিদিকটা একটু দেখাই। হ্যাঁ এই যে, তো এই হচ্ছে আমাদের চারিদিকের ভিউটা, দেখতে পাচ্ছেন বোধহয়। তো আমরা এখন লঞ্চে এই পদ্মা নদী পার হবো। হ্যাঁ, লঞ্চে পদ্মা নদী পার হবো। তো আপনাদের দেখাবো যে কেমন। তবে আজকে কুয়াশা খুব বেশি, তবে সূর্য উঠছে। একটু আগে সূর্য ছিল না, এখন উঠছে। তো নদীর বেশি দূর আমাদের দৃষ্টিসীমা যাবে না, তারপর আমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা এখন নৌকায় করে পদ্মা পার হবো। তারপর আবার সন্ধ্যার দিকে কিন্তু এখানে আসবো। আর এখানে একটা মাছের হাট বসে সম্ভবত। তো সেই মাছের হাটগুলো কোথায় বসে, কি কি মাছ পাওয়া যায়, তো সে বিষয়টাও আপনাদেরকে জানাবো। তাহলে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। তো চলুন সবাই। তো এই যে দর্শক শ্রোতা, আমরা সেই লঞ্চ ঘাটে দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ওই মাটি দিয়ে রাস্তা করা, মানে এটা ভেঙে যায় তো বারবার, তো পল্টন করলেও থাকে না, এই জন্য কিন্তু পল্টনটা করা না। তো এখানে দাঁড়িয়ে একটু দেখাই, এই হচ্ছে লঞ্চ ঘাট। এই যে দেখুন, এখানে কিন্তু এই ভাঙনের জন্য এখানে ওই যে সিমেন্টের ব্যাগে করে আপনার সিমেন্ট জামিয়ে এখানে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু সেই লঞ্চ ঘাট। আর এখানে কিন্তু সরিষা ফুলের চাষ করা হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে সরিষা ফুল। আর আমরা এখান দিয়ে আসলাম। হ্যাঁ, তো এখানে ওই যে আপনার ওখানে নেমে ওই যে এখান থেকে আপনার সোজা এখান দিয়ে চলে আসতে পারবেন। তা চলুন আমরা লঞ্চ ঘাটের ভিতরের দিকে যাই। তো এখানে এই লঞ্চ ঘাট থেকে কোথায় যাওয়া যায় আমরা একটু জানাবো আপনাদের। আচ্ছা, আর লঞ্চ ঘাটে কি কোনো টোল আছে কিনা? ঢোকার জন্য কোনো টোল নাই, 5 টাকা দিতে হয়। তো এই যে আমাদের ভাইয়া আছেন, তো এই ভাইয়া এখানে কিন্তু দায়িত্বে থাকেন। না আমরা লঞ্চ ও লঞ্চ স্টাফ আপনি? আচ্ছা, তো এখানে হচ্ছে লঞ্চ স্টাফ। তো এই লঞ্চ কোন কোন গন্তব্যে যায়, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? ময়ূর থেকে গোপালপুর এর বেশি আর যায় না? এটা কি নদীর ওপার? নদীর ওপার। আচ্ছা, কত ঘন্টা পর পর এই লঞ্চ ছাড়ে? লঞ্চ আমাদের হলো 45 মিনিট পর। 45 মিনিট পর পর ছাড়বে। তো এখন কি ছাড়ার সময়? এখন আর একবার আছে হলো আপনার 10 মিনিট নাই, 9 মিনিট আছে। 9 মিনিট পরে এটা ছেড়ে যাবে। আর রাত কয়টা পর্যন্ত চলে এটা লঞ্চটা? বিকাল 4:40। মানে ওই দিক থেকে না এই দিক থেকে? দুই একই। এরপর আর এখান থেকে আসবে না? 40 আর 10 মিনিট দেরি করে 40 এর এর বেশি না? এরপর আর। আচ্ছা, তাহলে আপনারা দর্শকরা জানলেন যে এই 4:10 বা 20 পরে কিন্তু আর লঞ্চ, না 4:40। 40 পরে আর লঞ্চ পাওয়া যাবে না। 50। আচ্ছা, ইমার্জেন্সি যদি কারো আসতে হয় না তাহলে এরপর আর 50 এর পর আর পাবেন। স্পিড বোট, স্পিড বোট পাওয়া যাবে। তো ভাইজান নামটা একটু যদি বলতেন। নাসির উদ্দিন ভাই। তো এখানে কিন্তু যদি মইনঘাটে আসেন, তো এটা মইনট ঘাটও অনেকে বলে, মইনট ঘাট। আবার আমি দেখলাম যে অনেকে মইন ঘাটও বলছে। তার এখানে নাসির ভাইকে পেয়ে যাবো আমরা, তাই তো নাসির ভাই? আমি লঞ্চে গার্ডের লোক আচ্ছা, আছে। যাই হোক, এখানে লঞ্চে তো আপনাকে দেখা যাবে নিশ্চয়ই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি আজকে যাচ্ছি এই নাসির ভাইদের লঞ্চে। লঞ্চের নাম হচ্ছে মেসার চৌধুরী ব্রাদার্স নেভিগেশন এন্ড কো। আমরা দেখাচ্ছি এই লঞ্চটি, এখানে পেমেন্ট হবে। আচ্ছা, কত করে আপনার? মোট 70 টাকা 70 টাকা। একবারে তো এই যে আমাদের এখানে যারা আছে, এই যে দেখেন 70 টাকা দিয়ে কিন্তু আমরা এখানে যেতে পারবো। কত সময় লাগবে যেতে? 50-55 মিনিট। 55 মিনিটের মতো, প্রায় 1 ঘন্টা। আর আজকে একটু আমার মনে হয় যে কুয়াশা বেশি। কুয়াশা এখন নাই, কুয়াশা এখন নাই। সকালে ছিল খুব। তো ঠিক আছে, নাসির ভাই অনেক ধন্যবাদ। তো আমরা এখন এই টাকা দিয়ে আমরা কিন্তু লঞ্চ আমি দেখাবো। চলুন তাহলে আমরা ওপার যাচ্ছি। জায়গাটার নাম বললেন? গোপালপুর ঘাট। গোপালপুর ঘাট, চর সর্বদ্রসন থানা। আচ্ছা, ভদ্রেশ্বর থানা। ওকে। তো এই যে আমরা এই লঞ্চে উঠলাম। দেখুন, আমরা একটু উপরের দিকে যাচ্ছি আগে। হ্যাঁ, তো এখানে যারা আসবেন, এই যে লঞ্চটি দেখুন, মেসার্স দেখতে পাচ্ছেন কোথায়, মেসার চৌধুরী ব্রাদার্স নেভিগেশন কোং M15207, এটা হচ্ছে লঞ্চের নাম্বার থাকে। আর এখানে আরো লঞ্চ আছে, আর ওখানে একটা রো ফেরি সম্ভবত। আর এইখান থেকে ভিউটা হচ্ছে এরকম যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, BIWT যেটাকে বলা হয়, এই যে লঞ্চ। তো চলুন আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে আমাদের মাস্টার রুম, যেখান থেকে এই লঞ্চটা পরিচালিত হবে। আর এখানে একটা জিনিস কিন্তু খুব মজার, যে দেখেন মোটরসাইকেল গুলো কিন্তু এখান থেকে এইভাবে পার করা হয়। ঠিক এই হচ্ছে মাস্টার রুম এখানে। আর লঞ্চের যাত্রীরা কিন্তু ঠিক এইভাবে থাকে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে বসার ব্যবস্থা হচ্ছে টিনের চেয়ার। হ্যাঁ, তো টিনের চেয়ার থেকে এইভাবে থাকে সবাই। তো এখানে ওনারা যাতায়াত করেন বলতে আমি একটু কথা বলার চেষ্টা করি। তো ভাইজান, আমরা একটা চ্যানেল থেকে আসছি, তো আপনারা কি প্রতিদিন এভাবে যাতায়াত করেন? প্রতিদিন না, এখানে আসলাম একটা কাজে। কাজে হচ্ছে। তো আজকে আসছি, আবার আজকে চলে যাচ্ছি। আচ্ছা, আর একটা ব্যাপার যে এখানে কি আপনি স্থানীয়? এখানে স্থানীয় কেউ নাই। এখন ব্যাপারটা হলো যে 4:45 পরে লঞ্চ চলে না,
আর ইমার্জেন্সি যদি কেউ অসুস্থ হয় তাহলে সেই আসার ব্যবস্থা কি আপনি বলতে পারবেন? আচ্ছা, ওনারা কথা বলতে চাইবেন কিনা আমি জানি না। তো ঠিক আছে, আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো পর। আমরা একটু সামনে দেখাই, আসেন। আসে আসে। আচ্ছা, তো এই যে দর্শক শ্রোতা, এই পিছনটা আমি একটু দেখাই। লঞ্চটি এখন স্টার্ট দিল, একটু নয়েজ আছে, এখানে কতটুকু হবে জানি না। আর প্রতিটা লঞ্চ এখান থেকে এখন নামাজের স্থান থাকে, যারা নামাজ পড়বেন। এটা হচ্ছে লঞ্চের উপরে। তো আমি একটু লঞ্চের উপরে ওঠার চেষ্টা করি, একেবারে লঞ্চের এই যে আমি দেখতে পাচ্ছেন উঠলাম। এই তো এই যে আমাদের দুই ভাই এখানে কিন্তু খুব চিল মুডে আছে দেখা যায়। কি নাম, কি নাম, কি নাম? আচ্ছা, মোহাম্মদ হাবিব ইসলাম। আচ্ছা, তো চিল মুডে আছে, কি চিন্তা করছেন বলেন? যে ডুবে ডুবে ডোবা যায় কিনা, সাঁতরানো যায় কিনা এরকম? না না, আজকে এটা চেষ্টাও করবেন না, কারণ আজকে অনেক ঠান্ডা, গরমের দিনে হলে তো হবে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আর এখানে যে ভিউটা হচ্ছে এরকম দেখেন, তো এই ভিউটা থাকবে এরকম। এই আর এখান থেকে আমি একটু আপনার 360 অ্যাঙ্গেল আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই যে দেখেন। আর আজকে কিন্তু কুয়াশায় ওই যে দেখতে পাচ্ছেন যে আবছা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে সূর্য দেখা যাচ্ছে, সূর্য উঠছে, একটু ঠান্ডাটাও কম। আর এই যে সূর্যের আলো পড়ে পদ্মা নদীর যে জলরাশি চিকচিক করছে। এই তো আমরা এখন নদী পার হয়ে গোপালপুরে ওই ঘাটে যাব, তো সাথে থাকুন। তো দর্শক শ্রোতা, এই যে পথে পথে সবার সাথে চ্যানেলের আজকে আমরা যে মইন ঘাটে চলে আসলাম, একটু নয়েজ হচ্ছে কারণ আমি ঠিক ইঞ্জিনের পিছনে। এই যে ভিউটা আপনাদের একটু দেখাই, এই যে দেখছেন ভিউটা, এই যে ভিউটা, বাতাস আছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। তো আমরা একটু পরেই রওনা দিয়ে চলে যাব ঠিক নদীর ওপার। তো সাথে থাকুন। আসলে চমৎকার দৃশ্য, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, এতটাই সুন্দর এই নদীর যে দৃশ্যটি আজকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বোধহয় যে একটুখানি পরেই কিন্তু কুয়াশা, মনে হচ্ছে যেন নদী সামনে যেই হারিয়ে গেছে, নদীকে আর পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তো সাথে থাকুন। মৈনট ঘাট থেকে আমাদের লঞ্চটি আস্তে আস্তে পল্টন ত্যাগ করলো, অর্থাৎ আমরা গোপালপুরের দিকে যাত্রা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি ধীরে ধীরে আরও দুটি লঞ্চের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। চমৎকার লাগছে আসলে। বেশ কিছুদিন পরে আমি কিন্তু এই লঞ্চ ভ্রমণ করছি। তো চলুন, কেমন দেখলাম সব কিছু, পরিবেশ কেমন, সব কিছু আমাদের আজকে দেখাবো আপনাদের। তো এই দৃশ্য কিন্তু আমরা সাধারণত গ্রাম অঞ্চলে দেখতে পারি, আর যারা নদীমাতৃক বাংলাদেশের নদীর দিকে বাস করেন তারাই কিন্তু দেখতে পারেন। তো আস্তে আস্তে সকল লঞ্চগুলোকে পিছনে ফেলে আমরা কিন্তু গোপালপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম। ধীরে ধীরে আমাদের লঞ্চটি সেই পদ্মার অথৈ জলরাশির মাঝে আমরা চললাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটের যে দৃশ্যগুলো, অর্থাৎ আমাদের যে কিনারা, সেই কিনারাটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে এবং ছোট থেকে ছোট হচ্ছে। এর মাঝেই কিন্তু স্পিডবোট চলে গেল আমাদের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে। এখানে জানিয়ে রাখি দর্শক শ্রোতা, আপনারা যদি লঞ্চে না যেয়ে স্পিডবোটে যেতে চান তাহলেও কিন্তু আপনারা যেতে পারবেন। এই বাম পাশে দেখতে পাচ্ছেন যে ড্রেসিংয়ের কাজ চলছে, এটা একটি বিশাল ড্রেসিং মেশিন, কারণ এই নদীটি কিন্তু আস্তে আস্তে পলি পড়ে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে যেহেতু বিভিন্ন ধরনের নৌযান সারা বছরই চলাচল করে, আর শীতের সময় এখানে জলরাশি একটু কম থাকে, জলের পরিমাণটা কমে যায়, অতএব এখানে ড্রেসিং করার প্রয়োজন হয়। তো এইভাবে বড় বড় মেশিন দিয়ে কিন্তু এখানে ড্রেসিং সারা বছরই চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের লঞ্চটি কিন্তু বেশ গতিতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে কিন্তু আমরা সেই বিশাল জলরাশির মাঝে চলে আসলাম। ধীরে ধীরে আমাদের চারিদিকে শুধু জলরাশি, কোনো কুল কিনারা আর কিন্তু দেখা গেল না। আর কুয়াশা ছিল, আমরা সামনে আর কিছুই দেখতে পাচ্ছি না, শুধু দিগন্ত রেখা, বিশাল জলরাশি, কুয়াশা। চমৎকার পরিবেশ। আপনাদের অনুরোধ করব যে আপনারা যদি জলযানে ভ্রমণ করতে পছন্দ করেন, যদি নদীতে ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে আপনারা মৈনট ঘাট থেকে গোপালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন লঞ্চে, খুব ভালো লাগবে। তো এই বিশাল জলরাশির মাঝেই বাম পাশে আমরা
দেখতে পেলাম যে একটি দ্বীপাঞ্চল অর্থাৎ চর পড়ে এই এলাকাটি কিন্তু ভরাট হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশাল চর এবং সেই চরের পাশে কিন্তু জনবসতি গড়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি কথা বলে জানতে পারলাম যে এই চরটি কিন্তু দীর্ঘ গত 100 বছর ধরে এখানে জেগে উঠেছে। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, বিশাল চর এই যে চরটি। এটা কিন্তু আস্তে আস্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পদ্মা নদীতে এরকম বহু চর আছে এবং একসময় হয়তো এই পদ্মা নদী পলিবাহিত মাটির দ্বারা এই চর পড়ে পড়ে আরও ছোট হয়ে যাবে। চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি লঞ্চের উপরে দাঁড়ালাম, তো দেখতে পাচ্ছেন প্রবল বেগে প্রোপেলার থেকে জলরাশি ছিটকে যাচ্ছে আর আমাদের লঞ্চটি সামনে চলছে। চমৎকার দৃশ্য। তো আমরা কিন্তু বেশ গতিতে ছুটে চলেছি গোপালপুরের দিকে। তো বেশ বাতাস হচ্ছে, একটু সামনে দাঁড়ালাম, দেখতে পাচ্ছেন পদ্মার সেই শীতল বাতাস আমার চুল এলোমেলো করে দিচ্ছে, একটা প্রশান্তির হাওয়া বুলিয়ে দিচ্ছে আমার সমস্ত গায়ে, চোখে মুখে। তো চলছি, খুব সুন্দর লাগছে, চমৎকার লাগছে। হ্যাঁ, তো আবারও আমার পাশ দিয়ে চলে গেল আরেকটি স্পিডবোট, দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন, যে মাঝে মধ্যে কিন্তু এই প্রবল বেগে জলরাশির মাঝখান দিয়ে তীব্র গতিতে ছুটে যাচ্ছে এই স্পিডবোটগুলো। আরেকটি দৃশ্য আপনাদের একটু দেখাই, যে আমাদের ডান পাশ দিয়ে একটি লঞ্চ কিন্তু এবার গোপালপুর থেকে মৈনটঘাটের দিকে চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যাচ্ছি মৈনটঘাট থেকে গোপালপুরের দিকে, আর এই লঞ্চটি গোপালপুর থেকে মৈনটঘাটের দিকে যাত্রা শুরু করেছে। আমরাও এখানে যাব, তারপর আবারও ফিরে আসবো আজকে। তবে আমি আশা রাখি যে স্পিড বোটে করে আসবো, সেটা দেখাবো আপনাদের। তো আবারও আমাদের যাত্রা শুরু হলো গোপালপুরের দিকে। বিশাল জলরাশির মাঝখানে চর, সেই চরের পাশ দিয়ে কিন্তু আমরা আবারও চলেছি গোপালপুরের দিকে।
নদীমাতৃক বাংলাদেশের এই যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি খুবই সাধারণ একটি দৃশ্য। বড় নদীর পাশ দিয়ে ছোট্ট একটি নালা অথবা খাল প্রবাহিত হচ্ছে। আমরা সেই রকম একটি খাল দিয়ে কিন্তু গোপালপুরের দিকে যাত্রা শুরু করেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব গোপালপুর। তো আজকে এই যে দৃশ্যটি আমরা দেখলাম, নয়ন জোড়ানো, মন ভরানো এবং সত্যি মনে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার মতো একটি দৃশ্য। তো আমরা কিন্তু সামনে একটি ছোট্ট লঞ্চকে ডান পাশে রেখে আমরা চলেছি গোপালপুরের দিকে। আর একটু সামনে গেলেই কিন্তু গোপালপুর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বোট বা নৌকাগুলো এখানে বা ট্রলারগুলো রাখা আছে। তো বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু অনেকেই এখন আর নৌপথে যেতে চান না, বা নদীগুলো বিশেষ করে শীতকালে নাব্যতা হারিয়ে ফেলে, দেখতে পাচ্ছেন যেমনটি। তো এই জন্য অনেকে কিন্তু এখন সড়ক পথে যাতায়াত করেন। তবে আমার কেন জানি নৌপথে যাতায়াত করতে খুব ভালো লাগে, কারণ নৈসর্গিক দৃশ্য এতটা অন্য কোনো ভ্রমণে পাওয়া যায় না। আর নদীর এই যে বিশাল জলরাশি আমাকে খুব মুগ্ধ করে। এখানে একটি ছোটো ড্রেজিং মেশিন দেখতে পাচ্ছেন, এটা দিয়েও কিন্তু এখানে নাব্যতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। তো ওই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু গোপালপুরের লঞ্চ স্টেশন বা লঞ্চ ঘাট। তো এই যে আমরা চলে আসলাম কিন্তু সেই জায়গাটিতে। দেখতে পাচ্ছেন স্পিড বোট রাখা আছে, লঞ্চ রাখা আছে, এবং এই যে ঘাটটি, এখানে অনেকগুলো লঞ্চ যেগুলো মৈনট ঘাট থেকে গোপালপুর এবং গোপালপুর থেকে মৈনট ঘাট যাওয়া আসা করে। আর ওই যে স্পিড বোটের কথা বলছিলাম, ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো স্পিড বোট, এটাই সেই ঘাট। আপনাকে কিন্তু এখানে এসে তারপরে আবার এখান থেকে মৈনট ঘাট যেতে হবে। তো আমি ফেরার সময় কিন্তু স্পিড বোটে যাব, এটা দুঃসাহসিক অভিযান। তো সেই যাত্রা কেমন হবে, কেমনভাবে যাব, সব কিছু কিন্তু আপনাদের শেয়ার করব। তো আমরা চলে আসলাম গোপালপুর লঞ্চ ঘাট। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চ থেকে সবাই নামবো। তো দর্শক শ্রোতা, এই যে আমরা লঞ্চ থেকে এখন সবাই নামছি। এখানে দেখুন যে সবাই কিন্তু এই এলাকার সবাই কিন্তু এই লঞ্চে যাতায়াত করে, ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ সবাই, কারণ এখানকার যোগাযোগের একমাত্র পথ কিন্তু এটা। তবে আমার খুব অবাক লাগলো যে ঝড় বাদলের দিনে বৈশাখ মাসেও কিন্তু এভাবেই সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে পথে যাতায়াত করতে হয়। তো চলুন আমরা উপরে যাই। তো দর্শক শ্রোতা, এই যে গোপালপুর লঞ্চ ঘাট থেকে আপনি গোপালপুর বাজার যদি যেতে চান, তাহলে এই যে আপনি অটো গাড়িগুলো আছে এখানে করে কিন্তু আপনাকে যেতে হবে। একেবারে ডাইরেক্ট এখানে যাওয়া যাবে না, এখান থেকে 2 কিলো দূর। আর এখান থেকে কিন্তু মোহাম্মদপুর যাওয়ার কিন্তু আপনি সিএনজি পেয়ে যাবেন, ওখানে আপনাকে ভাড়া দিতে হবে 200 টাকা। তো যারা মোহাম্মদপুর থেকে মইনঘাট আসতে চান তারা কিন্তু সিএনজিতে করে এই গোপালপুর বাজার আসতে হবে 200 টাকা দিয়ে। এরপরে কিন্তু লঞ্চে করে আপনাকে যেতে হবে মইনঘাট। আপনি স্পিড বোটেও যেতে পারবেন। লঞ্চে ভাড়া হচ্ছে 70 টাকা, আর স্পিড বোটে গেলে আপনাকে গুনতে হবে 170 টাকা জনপ্রতি আর কি, পার হেড। তো এই হচ্ছে আমার কাছে তথ্য ছিল। তো পথে পথে সবার সাথে চ্যানেলে যারা রয়েছেন সবাইকে মৈনট ঘাট থেকে যারা দেখছেন বা গোপালপুর থেকে সবাইকে হাই। আর আপনারা যদি আসেন তাহলে এইভাবে কিন্তু আসতে হবে। তো সবাইকে ধন্যবাদ। তো আমি এখন এখান থেকে আবার ফিরে যাচ্ছি মৈনঘাটের দিকে। থ্যাংক ইউ সবাইকে। তো ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা বা প্রেস করে রাখবেন, যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।